হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চমবর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার যে বেঙ্গলি রয়েছে, সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য রয়েছে, এই কাব্য সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি পুরো ডিটেলসে আলোচনা করবো। এই কাব্যের বিষয়বস্তু কি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে। এর আগের দিন কিন্তু আরেকটা ক্লাস করিয়েছি এই মাইকেল মধুসূদন দত্তের যে সমস্ত কাব্যগুলো তিনি রচনা করেছেন, কি কি বিষয় নিয়ে রচনা করেছেন, সেই ক্লাসটায় আলোচনা করেছি। ক্লাসটা না দেখে থাকলে আগে অবশ্যই সেই ক্লাসটা একবার দেখে আসবে, ঠিক আছে? দেখো, আজকে ক্লাসটা শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য রাখা আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে এখানে দেখো দেওয়াই আছে। লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই দেওয়ার ছিল। এখন ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য রয়েছে, সেই কাব্য সম্পর্কে কিন্তু আজ ক্লাসে আমি আলোচনা করব। কি বলছে? বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠতম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। তো আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি দেখি, প্রথম যে শ্রেষ্ঠতম মহাকাব্য ছিল সেটা কিন্তু ছিল মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের রচিত। এই কাব্যটি দেখা যাচ্ছে 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদনায় 1862 খ্রিস্টাব্দে 2 খণ্ডে একত্রে প্রকাশিত হয়, ঠিক আছে? তো সর্বপ্রথম এটা 1861 খ্রিস্টাব্দে এই কাব্যটি আর কি প্রকাশিত হয়েছিল। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি 1862 খ্রিস্টাব্দে এইটিকে 2টি খণ্ড যে রয়েছে, 2টি খণ্ড একত্রিত করে কিন্তু আবার প্রকাশিত করা হয়েছিল। এবং কি বলছে, মধুসূদন এই কাব্যের কাহিনীকে নিয়েছিলেন রামায়ণের থেকে। আর তার সঙ্গে মধুসূদন দত্ত যে রয়েছে, তিনি রামায়ণের থেকে কিন্তু এই কাব্যের যে কাহিনীর বিষয়বস্তু সেটা কিন্তু নিয়েছিলেন। এবং কি বলেছে, মধুসূদনের প্রিয় চরিত্র ছিল রাবণ, মানে একটা ভিন্ন চরিত্র, একটা ভিন্ন জিনিস কিন্তু এই বাংলা কাব্য সাহিত্যের মধ্যে তিনি কিন্তু আর কি প্রেরণ করলেন। যেখানে আমরা দেখব এই যে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এর মধ্যে তার প্রিয় চরিত্র ছিল রাবণ। সেই দাম্ভিক রাবণ চরিত্রের হাহাকারই মধুকবি এখানে তুলে ধরেছে। তার সঙ্গে সেই যে রাবণের যে চরিত্র যে রয়েছে, তার যে হাহাকার, সেই মর্মবেদনা কিন্তু তিনি এই কাব্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এবং কাব্যের ঘটনা 3 দিন 2 রাত্রি। তার সঙ্গে এই যে মেঘনাদ বধ কাব্য যে রয়েছে, ছোট ছোট জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে। এই মেঘনাদ বধ কাব্যের যে ঘটনাগুলো ছিল 2 দিন, তার সঙ্গে 3 রাত্রি কিন্তু ছিল। এবং কাব্যের সূচনায় বীর রসের কথা বলে সমাপ্তি ঘটেছে করুণ রসে, ঠিক আছে? সূচনায় আমরা দেখবো বীর রস ছিল, কিন্তু কাব্য যখন শেষ হচ্ছে তখন কিন্তু করুণ রস দিয়ে কিন্তু এই কাব্যের সমাপ্তি করিয়েছে। যেখানে রাবণ রাজার হাহাকার কাব্যে বড় হয়ে ফুটে উঠেছে। তাহলে এই কাব্যের যে মূল বিষয়বস্তু সেটা আমরা বুঝতে পারছি, যে রাবণ রয়েছে, সেই রাবণ রাজার যে হাহাকার, ঠিক আছে, সেই হাহাকারকে কিন্তু বড় করে ফুটিয়ে তোলা হয়েছে এই কাব্যটি। তার সঙ্গে 9টি স্বর্গ কিন্তু এই কাব্যের মধ্যে রয়েছে, জায়গাগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? কটি স্বর্গে রয়েছে, শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের এসে থাকে কটি স্বর্গে রয়েছে, ঠিক আছে? দেখো, 9টি স্বর্গ রয়েছে, 9টি স্বর্গের মধ্যে সমাপ্ত। তবে আমরা দেখব এই কাব্যে মধুকবি যে রয়েছেন, তিনি কি করেছেন, তিনি রাবণ রাজার স্বদেশ রক্ষা করার বৃত্তান্ত ফুটিয়ে তুলতে অগ্রসর হয়েছেন। কাব্যের নাম মেঘনাদ বধ নামে হলেও মধুসূদনের দৃষ্টি ছিল রাবণের প্রতি। আমরা কাব্যর নাম শুনে বুঝতে পারছি মেঘনাদ বধ কাব্য, নামকরণটা মেঘনাদ বধ হলেও তার দৃষ্টি কিন্তু মেন ছিল রাবণের প্রতি। এই জন্য আমরা দেখব 6ষ্ঠ স্বর্গ যে রয়েছে, ঠিক আছে, 6ষ্ঠ স্বর্গের মধ্যে কিন্তু এই যে মেঘনাদ যে রয়েছে তার কিন্তু মৃত্যু ঘটে, কিন্তু তারপরে আরো 3টি স্বর্গ বর্তমান ছিল। কারণ তার আসল উদ্দেশ্য ছিল যে মেঘনাদের যে মেঘনাদ বধ যে রয়েছে, এর মধ্যে তার আসল উদ্দেশ্য ছিল রাবণের চরিত্রটি যে রয়েছে সেটাকে বড় করে ফুটিয়ে তোলা। তাই বলেছে, পুত্র হত্যাকারীর প্রতিশোধ, স্পৃহা ও সন্তান হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় কিন্তু তিনি লিপিবদ্ধ করলেন মধুকবি এই 3টি স্বর্গের মধ্যে, যেটা হচ্ছে এই কাব্যটার মূল বিষয়বস্তু।
ঠিক আছে। তারপর কি বলছে, মধুসূদন কাব্যের কাহিনী রামায়ণ থেকে নিলেও চরিত্র পরিকল্পনা এবং মহাকাব্যিক উপস্থাপনায় পাশ্চাত্যের সাহায্যে নিয়েছিলেন, যেখানে আমরা দেখবো প্রমীলা সাহসিকতা, তার সঙ্গে সীতা শর্মার যে বিলাপ, ঠিক আছে, তার সঙ্গে বিভীষণ যে রয়েছে, বিভীষণের ধর্মরক্ষা, সীতার বিলাপ, ঠিক আছে, প্রমীলার সাহসিকতা, তার সঙ্গে বিভীষণের যে ধর্মরক্ষা, লক্ষণের জন্য রামের যে আত্মচিন্তা, এই বিষয়গুলি মধুসূদন দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছে কিন্তু এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে, ঠিক আছে। তারপর কি বলছে, এই কাব্য সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন, তিনি লিখেছেন যে মাইকেল যে অটল শুভ শ্রমজ্জিত ধবলগিরির উচ্চুঙ্গ শৈল চূড়ার চিত্র অঙ্কন করলেন, যা বাংলা সাহিত্যে তা অভিনব। আর যেই চিত্র তিনি অঙ্কন করলেন বাংলা কাব্য সাহিত্যের মধ্যে, সেটা হচ্ছে অভিনব চিত্র কিন্তু তিনি এই বাংলা কাব্য সাহিত্যে অঙ্কন করলেন, ঠিক আছে। এর প্রথম কয়েক ছত্রে সেই যুগের রসিক ও নবীন পাঠক বুঝতে পেরেছিলেন যে বাংলা কাব্যে একটা নতুন প্রতিভার উদয় হয়েছে, ঠিক আছে। যেই পাঠকরা পাঠ করছিল তারা কিন্তু বুঝতেই পারছিল, কয়েকজন কবি যে ছিল তারা কিন্তু বুঝতে পারছিল যে বাংলা কাব্য সাহিত্যের মধ্যে একটা নতুন প্রতিভার কিন্তু উদয় হয়েছে, এবং যা দল ছাড়া কুলহারা একক মহিমার অসীম, ঠিক আছে। তো দেখো, তার যে মেঘনাদ বধ কাব্য রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, সেই সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আলোচনা আমার এতটাই ছিল, তোমরা একটু দেখে নাও প্রথম থেকে। আজকের আলোচনাটি তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।